একটা হচ্ছে বেসিক ম্যাথ আর একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ। সো যারা একটু ম্যাথ একটু ভয় পাও বা যারা একটু কোনোভাবে একটু উতরায় যেতে চাও, তাদের জন্য আসলে হচ্ছে ম্যাথের বেসিক ক্লাসটা, যেটা হচ্ছে আজকে। আর এরপরে যারা একটু ম্যাথ পছন্দ করে অনেক বেশি, বা ইন ফিউচার ভালো কিছু করার ইচ্ছা ম্যাথ রিলেটেড বিষয়ে, তাদের জন্য রয়েছে হচ্ছে অ্যাডভান্সড ক্লাস। তো গতকাল ফিজিক্স নিয়ে বেশ কিছু কথা বলছিলাম, আজকে ম্যাথ নিয়ে আসলে এত কথা বলার কিছু নাই, কারণ বেসিক ক্লাসটা আসলে এতটা কঠিন না, মোটামুটি ইজি বলা যায়। টুকটাক কিছু জিনিস একটু জেনে যদি প্রপারলি প্র্যাকটিস করা হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কখনোই ম্যাথ নিয়ে সমস্যা হওয়ার কথা না। তো আজকে আর কথা না বাড়াই, যেহেতু সহজ, তো বরাবরের মতো আজকে ম্যাথ ক্লাসে থাকছি তো আমি, এটা তো জানোই, পরিচয় জেনেই গেছে গতকাল। আর আমার সাথে হচ্ছে আরমান ভাইয়া আছে হচ্ছে স্ক্রিন টিচার হিসেবে। সো কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সো যদি সেটা তুমি হচ্ছে যারা জুমে কানেক্টেড আছো যদি সেখানে যদি কমেন্ট করো, অথবা যদি ফেসবুকে যারা কানেক্টেড আছো ফেসবুকে যদি কমেন্ট করো, তাহলে সেই প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। তো আই থিঙ্ক সো যে আসলে এগুলো কিছুই করতে হবে না, জাস্ট দেখলেই বুঝবা। আর যে জিনিসটা একটু বুঝতে সমস্যা হয় সেটা যদি পরবর্তীতে আরেকবার একটু ক্লাসটা রিভিউ করে নাও, দেখে নাও, তাহলে সেক্ষেত্রে জিনিসটা ওকে হয়ে যাওয়ার কথা। তো আসো আমরা আজকে একটু দেখি যে কি কি আমরা হচ্ছে আজকে পড়বো বা পড়াবো আর কি। তো আজকে যে প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের ম্যাথের, সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে সেট। তো সেটের যে কনসেপ্টটা সেটা কিন্তু তোমাদের আগে ক্লাস 6, 7 বা 8-এ কিন্তু ছিল না। এটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট। সো খুব একটা টাফ কিছু না, ইজি বলা যায়। সো আমরা একটু দেখে আসো যে এগুলো আসলে কি পড়তে হবে বা কি করতে হবে। তো সেট পড়ার আগে আমি যে কাজটা একটু করব, সেটা হলো যে তোমাদের আসলে বাস্তব সংখ্যা জিনিসটা সম্পর্কে একটু জানতে হবে, যে বাস্তব সংখ্যা জিনিসটা আসলে কি, এটার শ্রেণী বিভাগটা কি, বা কোথায় কোথায় প্রয়োগ করা যায় বা উদাহরণগুলো কি। তারপর হচ্ছে আমরা একটু সেট পড়ব। তো বাস্তব সংখ্যা হচ্ছে তোমাদের নতুন সিলেবাসে নাই, এটা আগের সিলেবাসে ছিল, সেখান থেকে জিনিসটা দেখে নিতে হবে। তো দেখো, খুব সিম্পল যদি আমি বলি যে বাস্তব সংখ্যা জিনিসটা কি আর কিভাবে সেটাকে আমরা ইজি করে বলতে পারি, সেটা একটু দেখো। সেটা হলো, আমরা প্রাত্যহিক জীবনে যে সংখ্যাগুলো ব্যবহার করি, যে সংখ্যাগুলোতে বিভিন্ন ধরনের ম্যাথ বলো, গণনা বলো, আহ বা হিসাবের কাজ বলো, যেগুলো করি, সেগুলো হচ্ছে আসলে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা আরো খুব সহজভাবে বোঝানোর জন্য যেটা করা যায় সেটা হলো, ধরো আমরা হচ্ছে এখানে একটা সংখ্যা রেখা আঁকলাম। এই সংখ্যা রেখার যেটা মিড পার্ট, এই মিড পার্টটা হচ্ছে আমি দিলাম হচ্ছে 0। তাহলে ডান দিকে 0 পরে কে থাকবে? 1 থাকবে। 1 এর পরে 2 থাকবে। 2 এর পরে 3 থাকবে। এভাবে 4, 5, 6, 7, 8, এভাবে কিন্তু সংখ্যাটা কিন্তু আসলে বেশি হতেই থাকবে। সো এই বেশিটা আসলে কিয়ামত পর্যন্ত গেলেও আসলে শেষ হবে না, একের পর এক এটা বাড়তেই থাকবে। তো যেহেতু এটা বাড়তেই থাকবে, সো আমি নাম দিলাম, সেই সংখ্যার নাম হচ্ছে প্লাস ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে আহ অসীম, মানে অসীম পদের যাতেই থাকছে, অনেক বড় একটা সংখ্যা। তো যেহেতু এটা ডান দিকে ধনাত্মক সংখ্যা, এই জন্য আমি জিনিসটার নাম দিয়েছি প্লাস ইনফিনিটি। সেম ভাবে তুমি যদি বাম দিকে যদি আসো, তাহলে বাম দিকে তুমি যেটা পাবা সেটা হচ্ছে -1, তুমি পাবা -2, তুমি পাবা -3। এভাবে বাম দিকেও তুমি আরো আস্তে 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 আরো বিশাল দূরে তুমি যদি চলে যাও, তাহলে সেখানে যে জিনিসটা পাবা সেই জিনিসটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি। অর্থাৎ এই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে, সমস্ত সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যার অন্তর্গত। তো এই যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার ইংলিশটা হচ্ছে রিয়েল নাম্বারস। তো যেহেতু রিয়েল নাম্বারস, এই জন্য বাস্তব সংখ্যাটাকে এইরকম একটা আর দ্বারা লেখা হয়। এই আর দ্বারা যখন লেখা হচ্ছে, তখনই বোঝা যায় এই জিনিসটা মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ আমি এই বাস্তব সংখ্যাকে আমি লিখবো -ইনফিনিটি, ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেটটা কেন দিয়েছি বা মধ্যে কমা কেন দিয়েছি, এটা আমি একটু পরে বুঝাবো, এটা হচ্ছে আমাদের একটু পরের টার্ম। জাস্ট একটু মাথায় রাখো, এই পুরা যে লাঠি দেখতে পারতেছো, এই পুরা লাঠির যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাই হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন তোমার মনে কিন্তু প্রশ্ন আসতেছে যে এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এর মধ্যে তো অনেক ধরনের সংখ্যা আছে। 1, 2, 3 এগুলো হচ্ছে এক ধরনের সংখ্যা, -1, -2, -3 এগুলো হচ্ছে এক ধরনের সংখ্যা, 0 এক ধরনের সংখ্যা। আর যারা একটু ম্যাথ একটু বেশি ভালো বোঝো, তাদের মনে প্রশ্ন আসতেছে যে এখানে 0 আর এখানে আপনি 1 দিয়েছেন, তাহলে 0 আর 1 এর মধ্যে তো আরো অনেক কিছু থাকার কথা।
কি থাকার কথা? আমি যে 0 থেকে 1 এর মধ্যে জিনিসটাকে যদি 10 ভাগে ভাগ করি, তাহলে আমি কি পাবো? আমি কিন্তু এই জায়গায় প্রথম যে জায়গাটা, আমি এখানে 0.1 পাবো, দ্বিতীয় যে জায়গাটা 0.2 পাবো, দেন 0.3 পাবো, এভাবে 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, এরপরে 0.9 এর পর আমার কি আসবে? 0.9 এর পরিবর্তে পরটা আসবে হচ্ছে 1। তো যদি আমি 10 ভাগে ভাগ করি তাহলে এরকম হবে। আমি কিন্তু চাইলে 100 ভাগে ভাগ করতে পারি। আরো সহজ করে বললে, এটা ধরো হচ্ছে এই কলমটাকে যদি তোমাদেরকে বলি 10 ভাগে ভাগ করো, তাহলে 10 ভাগে ভাগ করলে যে টুকরার সাইজ হবে, যদি এখন বলি 100 ভাগে ভাগ করো, তাহলে কিন্তু টুকরাগুলো কিন্তু আরেকটু ছোট হবে। যদি বলি 1000 ভাগে ভাগ করো, তাহলে টুকরা কিন্তু আরেকটু ছোট হবে। যদি বলি 1,00,000 ভাগে ভাগ করো, তাহলে কিন্তু টুকরা কিন্তু আরো ছোট হবে। যাই হোক, তাহলে এই যে টুকরাগুলো ছোট হচ্ছে, তাহলে এগুলোর কিন্তু আরো অনেক ধরনের নাম আছে। তো এই নামগুলো কি সেটা আমরা একটু পরে আস্তে আস্তে দেখব। তাহলে শুরুতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা কোথায় কাজে লাগবে? ধরো তোমাদের ক্লাসে যতজন স্টুডেন্ট আছে, আমি যদি বলি তোমাকে যে তুমি এক এক করে এদেরকে একটু কাউন্ট করো, এদেরকে একটু হিসাব করো, তখন তুমি কি বলবা? একজন, দুইজন, তিনজন, চারজন। তখন তুমি কিন্তু ওই জিনিসটা কিন্তু পূর্ণ সংখ্যা দিয়ে বলবা। তুমি কিন্তু বলবা না -1, -3, 0, তুমি কিন্তু এগুলো বলবা না। তুমি 1, 2, 3, 4 এরকম বলবা। অথবা আমি তোমার হাতে যদি আপেল দিয়ে বলি যে আপেলগুলো একটু কাউন্ট করে দাও, তো তুমি কিন্তু শুরুই করবো হচ্ছে 1 থেকে, 1, 2, 3, 4 এরকম। তাহলে ব্যাপারটা আসলে এরকম দাঁড়াচ্ছে যে যেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমরা যেগুলো গণনা করতে ব্যবহার করি, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে হলো স্বাভাবিক সংখ্যা। তো যারা ক্লাস করতেছো জানোই যে আমি ক্লাসের পর আবার লেকচার নোট দিয়ে দিই। লেকচার নোটে এই জিনিসগুলো বলা আছে। সো যারা একটু ক্লাসে একটু কম বোঝে তারা একটু অবশ্যই লেকচার নোটটা কিন্তু ভালোভাবে দেখে নিবা। তাহলে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5 এগুলা। আচ্ছা, তাহলে আমরা একটু পরের দিকে যাই। এখন আসছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, অনেকের একটা মনে হতে পারে যে ভাই আপনি ক্লাসে বাংলার পাশাপাশি ইংলিশ কেন লিখেছেন? আসলে বড় ক্লাসে গিয়ে তুমি যখন ইন্টারমিডিয়েটে যাবা বা যখন একটু আরেকটু বড় হবা, ভার্সিটিতে যাবা, তখন এই বাংলা দিয়ে তুমি তো আসলে পড়বা না। তুমি তো ভার্সিটি গিয়ে পড়বা হচ্ছে ইংলিশে। তো এইগুলো বইতে ইংলিশেই লেখা থাকে। তো এই জন্য জাস্ট একটু জানার জন্য, যেন একটু জানো। তাহলে যেটা হবে, একটু ইংলিশের শব্দ ভান্ডারটা একটু তোমাদের উন্নত হবে। আমি গতকালকেও বলেছি, যেহেতু বাংলাদেশের মানুষ ইংলিশ নিয়ে একটু বেশি ভয় পায়। সো এখন থেকে যদি ইংলিশগুলো একটু দেখার চেষ্টা করো, যারা একটু ভালো স্টুডেন্ট বা যারা আসলে ভালো স্টুডেন্ট হতে চাও বা নিজেকে মনে করো, তাহলে সেই ক্ষেত্রে এটা অনেক ভালো, এ তোমাকে অনেক কোঅপারেট করবে ইন ফিউচার। আচ্ছা, তাহলে এবার আসো হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি? তাহলে একটু আগে ছিল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা সেগুলো কি হবে? ধরো -3, -2, -1, আবার আমি ধনাত্মক বলেই দিলাম 5, 7, 8। এই যে সংখ্যাগুলো, তাহলে এই সংখ্যাগুলো হবে হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে তার মানে এবার শুধু ধনাত্মক সংখ্যা না, ঋণাত্মক যে সংখ্যাগুলো আছে, নেগেটিভ যে সংখ্যাগুলো আছে, সেগুলো কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে চলে আসবে। সেগুলোকে আমরা বলতেছি হলো ইন্টিজার। এবার আসো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এগুলো তুমি খুব ভালো করেই জানো, সম্ভবত ক্লাস 6, 7 এগুলো পড়ে আসছো। ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ ব্যাপারটা কই থেকে আসছে? ভঙ্গ অংশ। তাহলে ভঙ্গ মানে কি? ভাঙা। তাহলে ভাঙা অংশ। তাহলে ভাঙা অংশকে আমরা বলতে পারবো হচ্ছে ভগ্নাংশ। তাহলে দুটো সংখ্যাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে যদি ভাগফলটা মিলে যায়, তাহলে সেটা হবে পূর্ণ সংখ্যা। আর যদি ভাগফলটা না মিলে যায়, তাহলে সেটা হবে ভগ্নাংশ সংখ্যা। যেমন ধরো, যদি না বুঝে থাকো, ধরো আমি যদি 8কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো খেয়াল করে, 8 আর 2কে যদি আমি ভাগ করি, সো 8কে 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 4, আর 2কে 2 দিয়ে কাটলে হবে হচ্ছে 1। তাহলে 4/1 মানে কত? 4/1 মানে কিন্তু 4। তার মানে এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে। তাহলে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, অতএব 8/2 এটি কিন্তু ভগ্নাংশ না। ভগ্নাংশ কখন হবে? যখন ভাগ করলে জিনিসটা মিলবে না, কিছু একটা রয়ে যাবে। যেমন ধরো আমি তোমাকে কি করলাম, আমি যদি 8কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে এটা কিন্তু অবশ্যই মিলবে না। কারণ 8কে 3 দ্বারা ভাগ করা মানে হচ্ছে, সো আমি যেখানে লিখি 3 দুগুণে হচ্ছে 6, সো থাকবে হচ্ছে আমার 2, একটা পয়েন্ট যদি আমি এখানে 0, 2, তো আমি লিখবো হচ্ছে 3, 6 হচ্ছে এখান থেকে 18, দেন আবার 2 আসবে, পয়েন্টের জন্য আবার 0 আসবে, আবার 6 হবে। অর্থাৎ তুমি যদি কিয়ামত পর্যন্ত যাও, মরেও যদি যাও, তুমি যাওয়ার আগে কাউকে যদি এই দায়িত্ব দিয়ে যাও, এটা আজীবন 2.6666666666 এরকম আসতেই থাকবে। তার মানে এই জিনিসটা কিন্তু আর কি না, এই জিনিসটা কিন্তু পূর্ণ সংখ্যা না, তাহলে এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের আবার দুটা ভাগ আছে। ভগ্নাংশের ভাগ দুটো হচ্ছে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ।
তাহলে প্রকৃত ভগ্নাংশ আসলে কখন হবে? প্রকৃত ভগ্নাংশ হবে যখন, তোমরা অবশ্যই লব হর ব্যাপারগুলো আসলে জানো, আমি জানি যে তোমরা জানো। ধরো আমি উপরে একটা সংখ্যা লিখলাম হচ্ছে 2, আর নিচে একটা সংখ্যা লিখলাম হচ্ছে 5। তাহলে উপরে যে সংখ্যাটা, তাহলে এই সংখ্যাকে আমরা জানি এর নাম হচ্ছে লব, আর নিচের যে সংখ্যাটা, নিচের সংখ্যার নাম হচ্ছে হর। তাহলে আমি যদি, লবটা কিন্তু এখানে ছোট আর হরটা হচ্ছে বড়, তো যদি কোনো ভগ্নাংশের, এটা বুঝতে পারতেছো এটা ভাগ করলে কিন্তু এটা পূর্ণ হবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে না, একটা দশমিক আসবে। তাহলে যেহেতু এখানে লবটা হচ্ছে ছোট, হরটা হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যার লব ছোট হয়, হর বড় হয়, সেটা হবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বাট যদি এমন হয় যে উপরে আছে 5, নিচে আছে 2, তাহলে এখন যেটা হবে সেটা হবে হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ, বিকজ অফ এখানে হচ্ছে লবটাই হচ্ছে বড় আর হরটাই হচ্ছে ছোট। সো এগুলো সম্ভবত তোমরা ক্লাস 6, 7, 8-এও হয়তো বা পড়ে আসছো। বাট যেহেতু তোমরা হচ্ছে এখন নিউ 9, সো করোনার মধ্যে তোমাদের হয়তো বা একটু স্কুলে পড়া কম হয়েছে বা স্যারদের কাছেও পড়া কম হয়েছে, এই জন্য আমি ট্রাই করতেছি একটু জিনিসগুলো একটু গুছিয়ে দেওয়ার জন্য, যেন তোমাদের পড়তে গিয়ে নতুন করে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে তোমার ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা একটু পরের দিকে যাই। তাহলে এবার আসছে হচ্ছে মূলদ সংখ্যা আর হচ্ছে অমূলদ সংখ্যা। এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো মূলদ পড়ানোর আগে আমি তোমাদেরকে একটু আগে অমূলদটা আমি একটু পড়াই ফেলি, যে অমূলদ জিনিসটা আসলে কি। অমূলদ মানে হচ্ছে একটা পাগলা ঘোড়ার মতো। পাগলা ঘোড়া আমি এই জন্য বলতেছি, কারণ বইয়ে জিনিসটাকে পি বাই কিউ দিয়ে বলা আছে। পি বাই কিউ দিয়ে তুমি যদি পড়তে চাও, তো তুমি আজীবন জিনিসটা মুখস্থ করবা, তুমি জিনিসটার কনসেপ্টটা আসলে বুঝবা না। সো এটাকে সহজ করে যদি আমি বলি, তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে পাগলা ঘোড়া আমি এই জন্য বললাম, এমন দুটো সংখ্যার অনুপাত যেখানে কোনোভাবেই সেই অনুপাতটাকে তুমি আহ ছোট করে নিয়ে আসতে পারবা না। তুমি কখনোই ছোট করে নিয়ে আসতে পারবে না। যদি বলো ভাই ছোট করে নিয়ে আসতে পারবো না মানে, একটু ব্যাপারটা একটু বুঝিয়ে দেন। আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ধরো আমি যদি 8কে যদি আমি 3 দ্বারা ভাগ করি, কথার কথা, তাহলে সেক্ষেত্রে 8কা 3 দ্বারা ভাগ করলে আমি এখান থেকে পাবো হচ্ছে কত, কত লিখছিলাম, 3 দিয়ে ওখানে 6 লিখছিলাম, এখানে এখানে 2 ছিল, পয়েন্ট দিয়ে এখানে একটা শূন্য ছিল, 3 6 18 ছিল, 2, আবার এখানে শূন্য, আবার এখানে 6, আবার এখানে 18, আবার এখানে 2, আবার এখানে 6। অতএব দেখো 2 এর পরে কিন্তু 6 6 6 6 6 এই সংখ্যাটা চলে আসতেছে। এখন তুমি আজীবন যদি এই কাজটা করো, 6 কিন্তু আসতেই থাকবে, 6 কিন্তু থামবে না। বাট আমি তো এখানে একটা কাজ করি, কি কাজ করব, যেহেতু 6 এখানে টু বি কন্টিনিউড আসছেই, আমি একটা খুব চালাকি করতে পারি। সেটা হলো আমি 2.6 দিয়ে এই 6 এর উপরে একটা ফোঁটা দিতে পারি, পয়েন্ট দিতে পারি। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে পৌনপণিক। পৌনপণিক, তাহলে পৌনপণিক মানে আসলে কি? পৌনপণিক মানে হচ্ছে যে সংখ্যাটার উপর আমি পৌনপণিক দিয়েছি, সেই সংখ্যাটা আসতেই থাকবে। অর্থাৎ যদি আমি এখানকার পৌনপণিকটা উঠাই দিই, তাহলে এটা মানে হচ্ছে 6 আসতেই থাকবে। তাহলে সেম ভাবে ধরো যদি আমি তোমাকে কোনো একটা সংখ্যা লিখি এমন যে 1.63, এর উপর আমি দিলাম হচ্ছে পৌনপণিক। তাহলে 1.63 উপরে পৌনপণিক মানে কি? তার মানে আমি যখন এখান থেকে পৌনপণিকটা উঠাই ফেলবো, ইট মিনস দ্যাট 1.63 63 63 63 63। তার মানে সংখ্যাটা কিন্তু অনেক বড়, অনেক বড় হয়ে আসতেছে। বাট আমি কিন্তু পৌনপণিকের মাধ্যমে সংখ্যাটাকে ছোট করে রাখতে পারতেছি। যেমন ধরো আমি যদি লিখি 4.274, 2 আর 4 এর উপরে পৌনপণিক। তাহলে এই 2 আর 4 এর উপর পৌনঃপুনিক মানে হচ্ছে এই পুরো বক্সটা হচ্ছে আমি কাভার করে ফেলেছি। অর্থাৎ 0.274 এটা রিপিট হতে থাকবে। তাহলে আমি যদি এটার পয়েন্টটা উঠিয়ে দিই, তাহলে এটা মানে হচ্ছে 4.274 274 274 274। তো তার মানে হচ্ছে আমি সংখ্যাগুলোকে আটকায় রাখতে পারতেছি। যদি আমি সংখ্যাকে সামহাও আটকায় রাখতে পারি, তাহলে সেই সংখ্যাটা আসবে হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে। আর নর্মাল এতক্ষণ যেগুলো সংখ্যা দেখেছো, পূর্ণ সংখ্যা অথবা হচ্ছে তোমার এই যে আহ ভগ্নাংশ সংখ্যা, যেগুলো শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা আটকাই ফেলতে পারতেছি। যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরো আমি যদি 2 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি, তাহলে 5 দিয়ে তো আসলে 2 কে তো ভাগ করা যায় না। সো আমি কি করব, আমি শুরুতে একটা পয়েন্ট নিব, যদি আমি এখানে পয়েন্ট নিই, তাহলে এখানে একটা শূন্য আসবে। তাহলে এবার 5 20 এর মধ্যে কয়বার যাবে? 4 বার যাবে। তাহলে 4 বার গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে 20। সো কাট, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 0.4। তাহলে 0.4 তো তোমার একদম একটা সংখ্যা অনেক বড় হয়ে যাচ্ছে, ব্যাপারটা তো এমন না। 0.4 তো জাস্ট ওইটুকুই সংখ্যা। তাহলে এই সংখ্যাটাও হবে হচ্ছে মূলদ সংখ্যা, যে এই সংখ্যাটাও হবে হচ্ছে
মূলদ সংখ্যা। আবার যদি এমন হয় যে আমি আমি 7 কে 3 দ্বারা ভাগ করতেছি। আচ্ছা 7 কে 3 দ্বারা একটু পরে ভাগ করি, সহজ ভাগ করি। 7 কে ধরো আমি 2 দ্বারা ভাগ করতেছি। তো 7 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে এটা। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3 দুগুণে হচ্ছে 6, থাকবে হচ্ছে 1, দশমিক দিয়ে আমি এখানে শূন্য দিব, 5 দুগুণে 10। তাহলে হচ্ছে 3.5। তাহলে এটাও কিন্তু একটা ছোট্ট একটা সংখ্যা, অর্থাৎ অনেক বড় হয় নাই। তাহলে এই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে সহজ করে বললে, যেই সংখ্যাকে আমি কোনো না কোনো উপায়ে ধরে বেঁধে ছোট করে রাখতে পারবো, তাহলে সেই সংখ্যাটা হবে হচ্ছে মূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে কোনোভাবেই এই ছোট করে রাখার ব্যাপারটা কাজ করবে না, সেই সংখ্যাটা হবে হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, ধরো আমরা একটা সংখ্যা এখানে নিই, আমরা দেখব যে এই সংখ্যাটা আসলে কেমন সংখ্যা। ধরো আমরা 11কে 4 দ্বারা ভাগ করতে চাই, দেখি 11কে 4 দ্বারা ভাগ করলে কেমন আসে। যদি আমরা 11কে 4 দ্বারা ভাগ করি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে 4 দুগুণে হচ্ছে 8, থাকবে হচ্ছে এখান থেকে হচ্ছে 3। সো আমি এখানে পয়েন্ট দিয়ে এখানে লিখবো হচ্ছে 0। তাহলে এখান থেকে হচ্ছে আমার কত চলে আসবে? 4 দুগুণে 8, 3, 0। তাহলে 4 সাথে হচ্ছে 28। তাহলে 28 গেলে এখান থেকে থাকবে হচ্ছে 2, পয়েন্টের কারণে হচ্ছে 0। সো এখান থেকে থাকবে হচ্ছে 5। তাহলে 2.75। তাহলে 2.75 যেহেতু জিনিসটা মিলে গেল, তাহলে সেটাও কিন্তু হবে হচ্ছে একটা মূলদ সংখ্যা। তাহলে এমন কোন একটা সংখ্যা ধরো, যেই সংখ্যাকে যখন আমি ভাগ করতে গেলাম, ভাগ করতে গিয়ে ধরো অ্যান্সারটা আসলে হচ্ছে এরকম: 2.1398571251, এরকম চলতেই আছে, একের পর এক চলতেই আছে, এরকম থামাথামি নাই। তাহলে সেই সংখ্যাটা হবে হচ্ছে আমার কোনটা? অমূলদ সংখ্যা। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো এগুলো কিন্তু একটু মাথায় রেখো। এখন যদি বলো ভাই একটা এক্সাম্পল দেন, খুব কমন একটা এক্সাম্পল আমরা জানি, সেটা হচ্ছে পায়ের মান। আমরা অবশ্যই পায়ের মানের কথা শুনেছো। তাহলে পায়ের মানটা আমরা জানি হচ্ছে 22/7। সো 22/7কে যদি আমরা ভাগ করি, সো আমরা যদি 7 দিয়ে 22কে ভাগ করতে যাই যদি, তাহলে আমি পাবো হচ্ছে এখান থেকে হচ্ছে 3×7=21, এখানে থাকবে হচ্ছে 1, পয়েন্ট আমি এখানে একটা শূন্য দিব, এখানে একবার যাবে, যাই এখান থেকে হবে হচ্ছে 7। সো আমার থাকবে 3, পয়েন্টের জন্য আমি আরেকটা শূন্য পাবো, এখানে পাবো 4 সাথে হচ্ছে 28। দেন এখান থেকে আমার থাকবে হচ্ছে 2, পয়েন্টের জন্য আমি এখান থেকে আরেকটা শূন্য পাবো, এবার যাবে হচ্ছে, যদি 2 বার যায়, তাহলে 7 দোকানে হচ্ছে ধর হচ্ছে 14, আমি জানি না ভুল করলাম কিনা, এখান থেকে 6। সো আবার পয়েন্ট দাও, আবার হচ্ছে শূন্য। সো এবার যাবে হচ্ছে 7×8 হচ্ছে 56, আবার 4 থাকবে। এরকম তুমি যতটুকুই কাও না কেন, এটা দুনিয়ার সবাই ট্রাইটা করেছে যারা ম্যাথমেটিশিয়ান। সো এটা কখনোই এটা ফিনিশড হয় না, এরকম টু বি কন্টিনিউড, এটা চলতেই আছে। তোমরা বাসায় চাইলে এই জিনিসটা করে দেখতে পারো যে কতটুকু পর্যন্ত মান আসে। তাহলে এই যে মানটা চলতে আছে, এবং দেখো এই সংখ্যাগুলোর মধ্যে কোনো মিল নাই, যার কারণে আমি এটাকে কোনোভাবে ছোট করে রাখতে পারতেছি না, যার কারণে এই জিনিসটা আমার আসবে হচ্ছে অমূলদ সংখ্যার মধ্যে। সো আশা করি জিনিসটা একটু বুঝতে পেরেছো। এবার আসো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আমরা একটু আগে পড়ছিলাম, সো এটা নতুন করে আর না বলি, ভগ্নাংশ যেহেতু একটু আগে পড়াই ফেলছে। এবার আসলে হচ্ছে ধনাত্মক সংখ্যা, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো একটু আগে আমি একটা সংখ্যা রেখা দেখিয়েছিলাম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এই দিকে গিয়ে ছিল হচ্ছে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, আর এখানে ছিল হচ্ছে মাইনাস ইনফিনিটি। এটা ভালো করে একটু খেয়াল করবা। দেখো এই শূন্যটা বাদে ডান দিকে যারা আছে, এই শূন্যটা বাদে ডান দিকে যারা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শূন্যটা বাদে, আমি আবারও বলতেছি, শূন্যটা বাদে, এই শূন্য বাদে ডান দিকে যারা আছে, তাদেরকে বলা হচ্ছে হলো ধনাত্মক সংখ্যা। এই শূন্য বাদে যারা আছে তাদেরকে বলা হচ্ছে হলো ধনাত্মক সংখ্যা। এখন দেখো পরের পেজে কি আছে, পরের পেজে বলা আছে হচ্ছে ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মক সংখ্যা যেটা, তাহলে ঋণাত্মক সংখ্যা কোনটা হবে? ঋণাত্মক সংখ্যা হবে, দেখো শূন্যটা বাদে বাম দিকে যারা আছে, শূন্যটা বাদে বাম দিকে যারা আছে, এই শূন্য বাদে বাম দিকে যারা আছে সেটা হচ্ছে বৃহত্তর সংখ্যা। তাহলে এটা হচ্ছে তোমার ধনাত্মক সংখ্যা,
এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর আরেকটা জিনিস ছিল হচ্ছে আমাদের, সেটা ছিল হচ্ছে অঋণাত্মক। আমরা এই জিনিসটা একটু অনেকেই হয়তো বা জানি না, আমরা মনে করি যে পৃথিবীতে সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। কিন্তু সংখ্যা আসলে তিন ধরনের: ধনাত্মক, ঋণাত্মক এবং হচ্ছে অঋণাত্মক। তাহলে অঋণাত্মক কারা হবে দেখো। অঋণাত্মক মানে কি? অঋণাত্মক মানে হচ্ছে তারা ঋণাত্মক নয়। তারা ঋণাত্মক কারা? ঋণাত্মক হচ্ছে হচ্ছে এই কালারটা, এই যে হালকা ব্লুর মতো যে কালারটা, এরা হচ্ছে ঋণাত্মক। তাহলে এই ঋণাত্মক বাদে যারা বাকি আছে তারা সবাই হচ্ছে অঋণাত্মক, অর্থাৎ এখন ব্যাপারটার মধ্যে শূন্য চলে আসবে। যারা শুধু ধনাত্মক সংখ্যা তার মধ্যে শূন্য নাই, আর যারা অঋণাত্মক সংখ্যা তার মধ্যে ধনাত্মক সংখ্যাটাও আছে, শূন্যটাও আছে। তো এটা পরীক্ষায় অনেক আসে মাঝে মধ্যে। শূন্য একটা কি ধরনের সংখ্যা? শূন্য হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মেইন টার্মে চলে আসতেছি। তোমাদের তোমাদের সিলেবাসে যে পড়াগুলো আছে আর কি, সেগুলোর মধ্যে আমরা এখন যাচ্ছি। যে সেট। এখন ফার্স্ট অফ অল, সেট জিনিসটা আসলে কি, বা সেট বলতে আমরা আসলে কি বুঝি? সেট মানে তুমি আসলে বলতে পারো যে কোনো একটা স্পেসিফিক কাজ করতে তোমার যে জিনিসগুলো লাগে সেই জিনিসটা হচ্ছে একটা সেট। যেমন ধরো আমি আমার কথা বলি, আমি যখন বাসা থেকে বের হই কোনো একটা কাজে, আমি সব সময় পাঁচটা জিনিস নিই। সব সময় একদম ফিক্সড আমি নিবই। আমি অবশ্যই আমার ফোনটা নিব, আমার মানি ব্যাগ নিব দুইটা, আমি হচ্ছে আমার যে সেলফ চাবি, যেটা চাবিটা নিব তিনটা, ঘড়ি নিব চারটা, আর আরেকটা হচ্ছে মাস্ক নিব। এই পাঁচটা মাস্ট। তো তার মানে এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা জিনিস মিলে হচ্ছে আমার এই কাজের সেট। আমি যখন বাসা থেকে বের হচ্ছে, সেম ভাবে তুমি যখন কোনো একটা কাজ করো, যখন তুমি যখন স্কুলে যাচ্ছ, তখন মাস্ট তুমি কিন্তু কিছু জিনিস নাও। তুমি যখন মাঠে খেলতে যাও, মাঠে খেলতে যাওয়ার সময় তুমি মাস্ট কিছু একটা জিনিস নাও। তুমি যখন কারোর সাথে দেখা করতে যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ, তখন ফিক্স তুমি কিছু জিনিস নাও। তাহলে এই যে কাজ অনুযায়ী ফিক্স কিছু জিনিস নেওয়ার যে চেঞ্জের যে ব্যাপারটা, সেইগুলোকে একত্রে বলা হয় হচ্ছে একটা সেট। আর তুমি যে জিনিসগুলো নিচ্ছ, সেই সিঙ্গেল সিঙ্গেল যে জিনিসটা, তাকে বলা হচ্ছে হলো এলিমেন্ট অথবা হচ্ছে উপাদান। এই জিনিসগুলো একদম ম্যাথের ভাষা, সো নতুন করে নিজের মতো করে বলার কিছু নাই। তাহলে তুমি যেগুলো নিচ্ছ সেটা হচ্ছে উপাদান, আর সবগুলো নিয়ে যখন তুমি কালেকটিভ ভাবে দেখাচ্ছ একত্রে, তখন সেটাকে বলা হচ্ছে হচ্ছে একটা সেট। সো আমি সহজ করে যদি আরো বলতে বলো, আমি তোমাকে বলতে পারি যে ধরো 1, 2, 5, 7, এই চারটা সংখ্যা, এটা জাস্ট একটা উপাদান। বাট যখনই আমি এই জিনিসটাকে দুই পাশে এরকম ব্র্যাকেট দিয়ে দিব, তখন এই জিনিসটার নাম হয়ে যাবে হচ্ছে একটা সেট। তার মানে হচ্ছে যখন উপাদানগুলোকে এরকম পৃথকভাবে লিখে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উঠানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে হলো একটা সেট। এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা না বুঝলে সামনের দিকে আসলে আমরা আগাতেই পারবো না। তাহলে আমি একটু আরেকবার একটু বলে দিই। তাহলে সেট মানে হচ্ছে প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা উপাদানকে তুমি যদি এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে হলো একটা সেট। এখন তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে একটু সহজ করে দিই। 10-এর থেকে ছোট, 10-এর থেকে ছোট ধনাত্মক জোড় সংখ্যার সেট লেখো। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে 10-এর থেকে ছোট ধনাত্মক সংখ্যা জোড় সংখ্যার সেট। তাহলে যেহেতু 10-এর থেকে ছোট এবং ধনাত্মক সংখ্যা আমি বলেছি, তাহলে সর্বপ্রথম কি হবে? 2। 2-এর পরে কি হবে? 4। 4-এর পরে কি হবে? 6। 6-এর পরে কত হবে? 8। যেহেতু আমি তোমাকে জোড় সংখ্যা বলেছে, আর যেহেতু বলছে 10-এর থেকে ছোট, তার মানে হচ্ছে আমি 8-এর বেশি আর যেতে পারবো না। তাহলে এই যে 2, 4, 6, 8, এই চারটাই হচ্ছে আমার তাহলে হচ্ছে সেটের উপাদান। দেন আমি যখন এই জিনিসটাকে ব্রাকেট দিয়ে দিব, তখন এটার নাম হয়ে যাবে 10-এর থেকে ছোট জোড় সংখ্যার সেট। থিংক সো এবার বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যে জিনিসটা অধিক গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সিলেবাসে নাই কিন্তু এটা আসলে লাগবে তোমাদের পড়ার জন্য, সেটা হলো সেটের প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর ব্যবহার। তাহলে আমরা মাত্র কোনটা শিখেছি? সেকেন্ড ব্র্যাকেটটা শিখেছি। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এই জিনিসটা একটু শিখতে হবে। একটু ভালো করে খেয়াল করবা। ধরো আমি এখন যে উদাহরণগুলো দিচ্ছি, সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা একটু আগে পড়ে আসছি, যে যেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেগুলোকে বলা হচ্ছে হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে তোমার এন দ্বারা। স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা।
এখন ধরো আমি তোমাকে তিনটা এক্সাম্পল দিচ্ছি, একটু দেখবে ভালো করে। ধরো আমি লিখলাম 2,7, এখানে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, 2,7, এখানে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, 2,7, এখানে দিলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট। তিনটা জিনিস, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন দেখো যে তিনটা জিনিসের আসলে কাজ কি। তাহলে যেহেতু এগুলো প্রত্যেকটাই পূর্ণ সংখ্যার সেট, অপূর্ণ হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে এখানে 2,7 ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে যার কাছে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে যার কাছে ফার্স্ট ব্র্যাকেট আছে তারা সেখানে থাকতে পারবে না, তাদেরকে বাদ দিতে হবে। অর্থাৎ এখান থেকে 2 আর 7 বাদ যাবে। যদি তুমি এখান থেকে 2 আর 7 কে বাদ দিয়ে দাও, তাহলে কে থাকবে? তাহলে এখানে 2,7 ছিল। তাহলে 2,7 মানে তোমাকে বুঝতে হবে 2 আর 7 না, তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে 2 থেকে 7। তার মানে এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। কিন্তু যেহেতু দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এই জন্য 2 হইতে পারবে না। বা 2-এর পরে যে আছে 3, সে হতে পারবে। যে 4, সে হতে পারবে। যে 5, সে হতে পারবে। যে 6, সে হতে পারবে। কিন্তু 7 হতে পারবে না, কারণ 7-এ ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে এই জিনিসটা যদি আমি ভেঙে দিই, অর্থাৎ ব্র্যাকেটের যদি আমি শর্তটা পূরণ করে দিই, তাহলে ওদের চেহারা হবে হচ্ছে এরকম। তাহলে তুমি কি করলা, এই সেটটাকে উপাদান থেকে তুমি বের করে, এখন সেট না আর কি, সরি, মানে ব্র্যাকেট, এই ব্র্যাকেট থেকে তুমি এখন জিনিসটাকে যদি সেটের দিকে নিয়ে যেতে চাও, তো এটা 3, 4, 5, 6, এখন তোমাকে যেটা করতে হবে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সরি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন সেকেন্ড ব্র্যাকেট যেটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু অলরেডি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তার মানে সে অলরেডি সেটের মতো করে আছে। তাহলে তাকে আর তোমার নতুন করে ভাঙার কোনো অপশন নাই, সে যেভাবে আছে তোমাকে সেভাবেই রাখতে হবে। তাহলে এখানে তুমি লিখবা হচ্ছে 2,7, তাহলে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। আর লাস্টে যে জন আছে 2,7, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের শর্ত হচ্ছে এখানে একদম উল্টা। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে প্রথম জন এবং শেষের জন থাকতে পারবে না, আর থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে প্রথম জন এবং শেষের জন তাদেরকেও রাখতে হবে। তাহলে এখানে 2 আর 7 তাদেরকেও তোমার রাখতে হবে। তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7। দেন তোমার কাজ হচ্ছে এদেরকে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেওয়া। তার মানে ব্র্যাকেট থেকে কিভাবে সেটে কনভার্ট করতে হয়, সেটে নিয়ে যেতে হয়, তার এক্সাম্পলটা হচ্ছে এটা। তাহলে এখন বুঝতেই পারতেছো, এটা কিন্তু এক ধরনের সংখ্যা আসছে, এটা কিন্তু আরেক ধরনের সংখ্যা আসছে, আর এটা কিন্তু আরেক ধরনের সংখ্যা আসছে। সো তিন ধরনের সেটকে প্রকাশ করেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আশা করি ভালো করে একটু দেখবা। আচ্ছা, এবার একটু আসো, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই চ্যাপ্টারে যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে তোমাদের ক্লাসে, আমি সেই জিনিসটা এবার একটু দেখাচ্ছি। এটা তোমরা কতটুকু করেছো আমি ঠিক জানি না, সো আমার মনে হয় আজকের পর থেকে তুমি পারবা, তুমি আর ভয় পাবা না জিনিসটা নিয়ে। একটু 30 সেকেন্ড। তোমরা কেউ যদি টায়ার্ড হয়ে যাও, তাহলে একটু 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 মুভ করে আসো। আর যারা হচ্ছে ফেসবুক কানেক্টেড আছো, তারা চাইলে কোনো প্রশ্ন করতে পারো। দেখলাম কেউ কোনো কমেন্ট করছো কিনা, সো কারো কোনো কমেন্ট নাই, মানে প্রশ্ন করার মতো কমেন্ট নাই আর কি। যাই হোক, তো দেখো একটু,
তো তুমি যখন সেটকে প্রকাশ করবা, সেটকে প্রকাশ করা আসলে পদ্ধতি হচ্ছে দুইটা। যে পদ্ধতি হচ্ছে দুইটা, এখানে একটা পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি, একটা পদ্ধতির নাম হচ্ছে তালিকা পদ্ধতি, আর আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতির নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন মানে বুঝতে পারতেছো, সেট গঠন করতে হবে। আমরা একটু আগে যেমন একটা সংখ্যাকে ব্র্যাকেটকে ভেঙে যেমন সেট গঠন করলাম, অনেকটা হচ্ছে ওই রকম। তো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি এটা একটু তোমাদেরকে একটু পড়ে শোনাই। দেখো সি ইকুয়াল টু, দেখো বাম পাশে আছে সেকেন্ড ব্র্যাকেট, ডান দিকেও আছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে একটু আগে তোমরা দেখেছো বা আমি তোমাদেরকে বলেছি, সেকেন্ড ব্র্যাকেট মানেই হচ্ছে সেটা হচ্ছে সেট। সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে সেটা হচ্ছে একটা সেট। তার মানে এখানে ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারা একটা সেট বোঝাইছে, যে সেকেন্ড ব্র্যাকেটে তারা একটা সেট বোঝাইছে। এখন দেখো এই সেটের মধ্যে বুঝিয়ে তারা কি বলেছে, তারা বলছে এক্স যেন এক্স, এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে হলো যেন। তাহলে এক্স যেন এক্স, কমা, অর্থাৎ এক্সটা এক্স এর অন্তর্গত, এখানে অন্য কেউ নাই। অন্য কেউ নাই বলতে কি বোঝাচ্ছে আমি তোমাদেরকে একটু পরে বোঝাচ্ছি। তার মানে এক্স মানে হচ্ছে জাস্ট এক্স, এক্স কারোর সাথে সম্পর্কিত না। ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, একটু আগে পড়ে আসছি, পজিটিভ এবং পূর্ণ সংখ্যা। এবং এক্স স্কোয়ার ইজ স্মলার দেন 18, অর্থাৎ ওই সংখ্যাকে বর্গ করলে সেই সংখ্যাটা অবশ্যই 18 অপেক্ষা ছোট হবে। সেই সেটটিকে তোমাকে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে যেহেতু তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে, তাহলে তুমি একটা সহজে একটা কাজ করতে পারো, যে কোন কোন সংখ্যাকে বর্গ করলে সেটা 18 অপেক্ষা ছোট হবে। তাহলে ধরো যেহেতু ধনাত্মক বলছে, তাহলে সর্বনিম্ন সংখ্যা হবে হচ্ছে ওয়ান। ওয়ানকে যদি আমি স্কোয়ার করি, তাহলে ওয়ানকে স্কোয়ার করলে কত হবে, ওয়ান হবে। তাহলে ওয়ান কিন্তু অবশ্যই 18 অপেক্ষা ছোট। তুমি যদি টু কে স্কোয়ার করো, টু কে স্কোয়ার করলে কত হবে, ফোর হবে। তাহলে ফোরও কিন্তু অবশ্যই 18 অপেক্ষা ছোট। তুমি যদি থ্রি কে স্কোয়ার করো, তাহলে থ্রি কে স্কোয়ার করলে হবে হচ্ছে নাইন, নাইনটাও কিন্তু 18 অপেক্ষা ছোট। তুমি যখন ফোর কে স্কোয়ার করবা, ফোর স্কোয়ার থেকে আসবে হচ্ছে 16, 16টাও কিন্তু 18 অপেক্ষা ছোট। এখন তুমি যদি চাও যে আমি ফাইভ কে স্কোয়ার করবো, তাহলে ফাইভ কে স্কোয়ার করলে কত হবে, ফাইভ কে স্কোয়ার করলে হবে হচ্ছে 25। এখন 25 তো আর 18 অপেক্ষা ছোট না, 25 তো 18 অপেক্ষা বড়। তার মানে লাস্টের যে শর্তটা লিখলাম আমি, তাহলে লাস্টের শর্তটা কিন্তু অ্যান্সার হবে না, বাট বাকি যে চারটা আছে সেই চারটা কিন্তু হবে। তো তুমি প্রত্যেকটা কিন্তু স্কোয়ার করেছো, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, বাট তোমাকে কিন্তু যেটা বের করতে বলছে সেটা কিন্তু এক্স। তাহলে তোমার অ্যান্সার গুলা কি, ওয়ান টু থ্রি ফোর। তাহলে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো যেহেতু সেট, তাহলে তোমার অ্যান্সার গুলো হচ্ছে ওয়ান, টু, থ্রি, ফোর। তাহলে সেটকে প্রকাশ করতে বলছে, তো সেটকে প্রকাশ করার একটাই নিয়ম, দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে সি ইকুয়াল টু, তাহলে তোমার হবে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে অ্যাসাইনমেন্ট দিব, সো এটা একটু ভালো করে দেখবা। এবার দেখো পরেরটা, যেটা সেট গঠন পদ্ধতি। দেখো তোমাকে বলা হয়েছে এ ইকুয়াল টু 7, 14, 21, 28, এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেট গঠন, এই প্রত্যেকে কিন্তু 7 দ্বারা বিভাজ্য। যেহেতু এই প্রত্যেকেই 7 দ্বারা বিভাজ্য, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলে নিতেই পারি যে এরা প্রত্যেকেই 7, 14, 21, 28, এরা হচ্ছে 7-এর গুণিতক। 7-এর গুণিতক মানে কি, 7কে যদি আমি 1 দ্বারা গুণ করি সেটা কিন্তু 7 হবে, 7কে যদি আমি 2 দ্বারা গুণ করি এটা 14 হবে, 7কে যদি আমি 3 দ্বারা গুণ করি এটা 21 হবে, 7কে যদি আমি 4 দ্বারা গুণ করি এটা কিন্তু 28 হবে। তাহলে এই প্রত্যেকেই 7-এর গুণিতক। তাহলে এখানে যে চারটা সংখ্যা আছে, চারটা সংখ্যাই কিন্তু 7-এর গুণিতক। তাহলে এটা কিন্তু অবশ্যই একটা শর্ত যে এই জিনিসটা হচ্ছে 7-এর গুণিতক। তাহলে আমি প্রথমে যেটা লিখতে পারি, আমি লিখতে পারবো তাহলে হচ্ছে এ ইকুয়াল টু এক্স যেন এক্স, কমা, এটা একটু শেখো,
এক্স যেন এক্স কমা, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে 7 এর গুণিতক, তার মানে আমি লিখবো হচ্ছে 7 এর গুণিতক, 7 এর গুণিতক। এখন তুমি বলতে পারো যে এইটুক লিখলেই কি অ্যান্সার হবে কিনা। না, এইটুক লিখলে তো অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ 7 এর গুণিতক, তো আমি যেমন 7কে 4 দ্বারা গুণ করে 28 করেছি, আমি তো 7কে 5 দ্বারা গুণ করতে পারবো, 7কে আমি 6 দ্বারা গুণ করতে পারবো। তাহলে 5 দ্বারা গুণ করলে হবে হচ্ছে তোমার 35, 6 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 6 7 হচ্ছে 42। কিন্তু 35 42 এই সংখ্যাগুলো তো তোমার এখানে নাই। তার মানে তুমি যখন 7 এর গুণিতক বলতেছো, তখন এখানে কিন্তু এই জিনিসটা আরো অনেক হবে। তাহলে যেহেতু সেই জিনিসটা আছে মাত্র 28 পর্যন্ত, তাহলে এর সাথে তোমাকে আরেকটা শর্ত দেওয়া আছে। তাহলে যেহেতু আরেকটা শর্ত, দুটো শর্তই তোমাকে মানতে হচ্ছে, যখন তোমাকে দুইটা শর্ত মানতে হবে তখন তাদের মধ্যে এবং হয়। যেমন ধরো তোমাকে বলা হলো, তোমার বাবা বললো যে আহ, যদি এসএসসি তে গোল্ডেন পাও এবং নটরডেম বা হলিক্রস কলেজে চান্স পাও, তাহলে তোমাকে হচ্ছে একটা আইফোন কিনে দিব। তাহলে দুটো শর্ত, একটা বলছে গোল্ডেন পাইতে হবে, এটা হচ্ছে একটা শর্ত, আর আরেকটা হচ্ছে নটরডেম বা হলিক্রসে চান্স পাইতে হবে, এটা হচ্ছে আরেকটা শর্ত। তো সেম ভাবে যেহেতু এখানে 7 এর গুণিতক, এটা হচ্ছে একটা শর্ত, পরের যে শর্ত, তাহলে আমাকে এখানে একটা এবং দিতে হবে। এটা অনেক স্টুডেন্ট ভুল করে, এখানে এবংটা দেয় না, সো না দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এবং কি হবে, এক্স এর যে মানটা, তাহলে এক্স এর মানটা সর্বোচ্চ কত পর্যন্ত, 28 পর্যন্ত। তাহলে আমাকে লিখতে হবে এক্স এর যে মানটা সর্বোচ্চ 28 পর্যন্ত, আচ্ছা, তা এক্স এর মানটা হচ্ছে আমার সর্বোচ্চ হচ্ছে 28 পর্যন্ত। তাহলে যেহেতু আমার এক্স এর সর্বোচ্চ মানটা হচ্ছে 28 পর্যন্ত, তাহলে আমাকে যেটা করতে হবে, এক্স ইজ স্মলার ইকুয়াল 28 লিখতে হবে। এক্স ইজ স্মলার ইকুয়াল 28। তাহলে স্মলার ইকুয়াল কেন? কারণ এক্স এর মানটা 28-এর বেশি আর হইতে পারবে না, সেটা অপেক্ষা হচ্ছে ছোট। আর বাম দিকে দেখো এক্স এর মানটা শুরু হয়েছে কোথায় থেকে, 7 থেকে শুরু হয়েছে। তাহলে যেহেতু 7 থেকে শুরু হয়েছে, তাহলে 7 থেকে শুরু হওয়া মানে হচ্ছে এক্স এর সর্বনিম্ন যে মানটা, সেই মানটা হচ্ছে 7। এক্স এর সর্বনিম্ন যে মানটা, সেই মানটা হচ্ছে 7। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি, আমি বাম পাশে এখানে একটা 7 লিখবো, দিয়ে আমি এখানে এই চিহ্নটা দিব। অর্থাৎ এক্স এর মানটা 7 অপেক্ষা বড় বা 7-এর সমান, এবং এখানে ঠিক 7 না। তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, এখানে একটা অন্য কাজ করা যায়। এটা কাজ করতেছে না কেন? এখানে 7টা না লিখে এটা একটু আমি একটু এডিট দিই। আচ্ছা, হয়েছে, থ্যাংক ইউ। একটু খেয়াল করো, তোমাদের বইতে এই জিনিসটা যেটা করা আছে, বইতে করা আছে জিনিসটা হচ্ছে এমন, এক্স স্মলার ইকুয়াল 28, 0 গ্রেটার দেন, তোমাদের বইতে এই জিনিসটা করা আছে। কিন্তু এই জিনিসটা আসলে এটার থেকেও অ্যান্সারটা আর একটা ভালো অ্যান্সার দেওয়া সম্ভব। এটা আসলে এতটা পারফেক্ট অ্যান্সার না, এখানে একটু এরর আছে। তুমি এই অ্যান্সারটার পরিবর্তে তুমি যেটা করবা, তুমি জিরোর পরিবর্তে লিখবা হচ্ছে 6, এখানে লিখবা হচ্ছে এই চিহ্নটা, এক্স, দেন এখানে হবে হচ্ছে 28। এটা হচ্ছে জেনুইন অ্যান্সার, একটু দেখে নাও, যারা বই ফলো করো একটু দেখে নাও। বইতে আছে অ্যান্সার হিসেবে এটা, বাট এটা না, অ্যান্সার হবে হচ্ছে এইটা। কারণ যেহেতু সর্বনিম্ন মানটা হচ্ছে আমার 7, এই জন্য আমি লিখেছি হচ্ছে এক্স এর মানটা হচ্ছে 6 অপেক্ষা বড় এবং 28 অপেক্ষা ছোট বা সমান। তাহলে এটা হবে হচ্ছে আমার জেনুইন অ্যান্সার। তাহলে যেহেতু এটা একটা সেট, সেট যেহেতু এটা একটা, তাহলে আমাকে শুরুতেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর একদম শেষে গিয়ে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এটাই হচ্ছে আমার প্রপার অ্যান্সার। বইতে কিন্তু এটা পরিবর্তে এটাও আছে, এটা লিখলেও হবে, বাট এটার থেকে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো হচ্ছে এটা, সসীম সেট জিনিসটা কি, অসীম সেট জিনিসটা কি, আর ফাঁকা সেট জিনিসটা আসলে কি। ইজি, একটু ভালো করে বুঝলেই বুঝে যাবা। সসীম, সসীম মানে হচ্ছে যেটাকে তুমি একটা না একটা সময় তুমি গুণে শেষ করতে পারবা।
ধরো আমি তোমাকে কি করলাম, দুটা বড়ই গাছ দিলাম পাশাপাশি, একটা বড়ই গাছে বড়ই তুমি সারাদিনে গুনে শেষ করে ফেলছো, তাহলে সেটা হবে হচ্ছে সসীম সেট। আর আরেকটা বড়ই গাছে আসলে এত বড়ই, তুমি এটা শেষ করতে গিয়ে ঘুমায় গেছো অথবা ভুলে গেছো বা কিছু একটা হয়েছে, বারবার তুমি গোনা শুরু করতেছো, গোনা শেষ হওয়ার আগে কিছু না কিছু তোমার সাথে হচ্ছে, তাহলে সেটা হবে হচ্ছে অসীম সেট। সহজ করে বললে তাহলে, যে জিনিসটা কাউন্ট করা যায় গোনা যায় সেটা হচ্ছে সসীম, আর যে জিনিসটা গোনা যায় না সেটা হচ্ছে অসীম। এখন তুমি যদি কোনো একটা মানুষ যার মাথায় চুল ভর্তি, তার চুল তুমি গুনতে যাও, তাহলে তুমি এটা কখনোই গুনে শেষ করতে পারবা না, তাহলে সেটা হবে হচ্ছে অসীম সেট। আর যে লোকের মাথায় ধরো খুবই কম সংখ্যক চুল আছে, একটা বাচ্চা, বাচ্চা মাসে চুল কম থাকে, তো বাচ্চা মানুষের মাথায় চুল যদি তুমি কাউন্ট করতে যাও তুমি কাউন্ট করতে পারবা, তাহলে সেটা হবে সসীম সেট। আর ম্যাথের ভাষায় যদি বলো যে ভাই একটু ম্যাথের ভাষায় বুঝিয়ে দেন, তাহলে ম্যাথের ভাষায় বুঝিয়ে দিলে হচ্ছে এরকম হবে। ধরো একটা সেটের নাম হচ্ছে বি, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 1,3,5,7 ডট এভাবে চলতেছে, এটা হচ্ছে 99 পর্যন্ত। এখন আমাকে বলতে হবে এই জিনিসটা সসীম নাকি অসীম। তাহলে এই জিনিসটা অবশ্যই সসীম। কেন সসীম? তুমি হয়তো বা ভিতরে অনেকগুলো ডট 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 দেখতেছো, বাট দেখো 1, 3, 5, 7, তার মধ্যে কিন্তু একটা করে গ্যাপ আছে। 3 থেকে 1-এর দূরত্ব 2, 5 থেকে 3-এর দূরত্ব 2, 7 থেকে 5-এর দূরত্ব 2, তার মানে এখানে প্রত্যেকটা 2 করে দূরত্ব হতে হতে লাস্টে গিয়ে 99 থেমে গেছে। তাহলে যেহেতু এটা থেমে গেছে, তাহলে অবশ্যই তুমি এই টুককে তুমি গণনা করতে পারবা, কাউন্ট করতে পারবা। যেহেতু কাউন্ট করতে পারবা, এই জন্য এই জিনিসটার নাম হচ্ছে ফিনিট সেট বা সসীম সেট। বাট এই সেম জিনিসটা যদি আমি তোমাকে বলতাম যে বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1, 3, 5, 7 ডট, আমি এরকম তোমাকে লিখে এটুকু ছেড়ে দিলাম। আচ্ছা এখন কত হবে? তাহলে এখন ডট ডট মানে আসলে কত পর্যন্ত? ওই যে একটু আগে একজন কমেন্ট করছে, কমেন্ট থেকে খুব ভালো লাগছে যে ভাইয়া মনে হয় খুব বেশি ইসলামিক মাইন্ডেড, এই জন্য বারবার শুধু কিয়ামত পর্যন্ত নিয়ে যায়। তাহলে একটা কাজ করি, তোমাদেরকে চলো একদম জাহান্নাম পর্যন্ত নিয়ে যাই। তাহলে এখন কি বলবো আমাকে বলো। তাহলে যদি তুমি জাহান্নাম পর্যন্ত যাও, যে যদি এটা তুমি কাউন্ট করতে থাকো, তাহলে এরপরেও কিন্তু তোমার কিন্তু এই জিনিসটা শেষ হবে না। আর যদি তুমি হচ্ছে অন্য ধর্মের হও, পুনর্জন্মে বিশ্বাস করো, আবার তুমি 770 বার যদি তুমি পৃথিবীতে পুনর্জন্ম নাও, এরপরেও কিন্তু এই জিনিসটা শেষ হবে না। তাহলে যেহেতু শেষ হচ্ছে না, এই জন্য এটা হচ্ছে অসীম সেট। সো বুঝতে পেরেছো কোনটা হচ্ছে সসীম সেট, কোনটা হচ্ছে অসীম সেট। আর এইবার যে ব্যাপারটা সেটা থাকে হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট যে জিনিসটা, ফাঁকা সেটটা আমরা একটু পরে বুঝবো, এই মুহূর্তে ফাঁকা সেটটা আমরা বুঝতে চাচ্ছি না। জাস্ট একটু পরে আমি তোমাদেরকে ফাঁকা সেটটা বোঝাই দিব। তবে এইরকম বলা যেতে পারে ফাঁকা সেট মানে হচ্ছে এটা, ধরো তোমাদের সাথে একটা ফ্রেন্ড একদম প্রাঙ্ক করলো এরকম, তোমাকে বার্থডেতে হচ্ছে একটা গিফট দিল, খুব বড় একটা বক্স, ওই বক্সের মধ্যে বলছে যে এটা তোমার বার্থডে গিফট। তুমি খুব সুন্দর করে যে বাসায় গিয়ে এটা খুললা, খোলার পরে দেখলা যে ভিতরে আসলে কিছুই নাই, ভারী কিছু কাঠের টুকরা আছে, শেষ। সো তুমি আসলে যা এক্সপেক্ট করছিলা চকলেট টকলেট এরকম কিছু একটা থাকবে বা বিভিন্ন গিফট আইটেম থাকবে, সো কিছুই নাই। আমি এই ব্যাপারটাকে ফাঁকা সেট বলতে পারি। বার্থডে গিফটের সাথে কম্পেয়ার করলে জিনিসটা ডেফিনেটলি ফাঁকা সেট, অর্থাৎ যেই সেটটাতে কিছু থাকার কথা বাট কিছুই আসলে নাই সামহাউ, তাহলে সেটা হবে হচ্ছে একটা ফাঁকা সেট। একটু পর আমরা ম্যাথের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে ফাঁকা সেট জিনিসটা আসলে কি। মানুষ বলে না ফাঁকা পকেট, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এবার একটু আসো আমরা একটু জ্ঞানজামে জিনিসের মধ্যে যাচ্ছি একটু একটু করে আস্তে আস্তে। এগুলো সম্ভবত তোমাদের ইসলাম মনে হয় এতটা ভালো করে পড়ানোর কথা না, মানে এগুলো আসলে একটু ক্রিটিক্যাল। তাহলে প্রথমে হচ্ছে উপসেট, প্রকৃত উপসেট, আর হচ্ছে বা উপসেট মানে হচ্ছে সাবসেট, আর প্রকৃত উপসেট মানে হচ্ছে প্রপার সাবসেট। এই তিনটা জিনিস আসলে কি। তো এখানে আরেকটা জিনিস আছে, এটা আমি ইচ্ছে করে উল্লেখ করি নাই, আমি একটু মুখে মুখে বলে দিই। সেটা হলো অপ্রকৃত উপসেট। প্রকৃত যেহেতু আছে সো অপ্রকৃত ব্যাপারটাও আছে। সো আমি একটু তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিই, একটু ভালো করে খেয়াল করবা। দেখো এখানে পি হচ্ছে একটা, পি ইকুয়াল টু আমি লিখেছি 1, 2, 3। তো একটা সেটে যতগুলো উপাদান থাকে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, একটু খেয়াল করলে ভালো হয়। তাহলে পি এর একটা উপাদান হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। তাহলে মোট উপাদান হচ্ছে এখানে হচ্ছে 3টা। তো যদি কখনো এরকম যতগুলো উপাদান সংখ্যা থাকবে, তাহলে তার টোটাল উপসেট, এটা এই জিনিসটা এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে টোটাল যে উপসেট, সেই টোটাল উপসেট সংখ্যা হবে 2 টু দ্য পাওয়ার n। টুটা হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ 2 এর কোনো পরিবর্তন নাই। আর এন মানে হচ্ছে কতগুলো, এন মানে হচ্ছে কতগুলো উপাদান আছে। সো তুমি এখানে দেখতেই পাচ্ছ এখানে উপাদান আছে টোটাল হচ্ছে 3টা। সো এখানে হচ্ছে একটা 2, আর এন এর মানটা হচ্ছে 3।
তাহলে 2 এর উপর কিউব মানে কি? 3টা 2 গুণ অবস্থায় আছে। তাহলে 2 টু পাওয়ার কিউব মানে হচ্ছে 2 ইন্টু 2 সো 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8। তার মানে আমি যদি এই পিটাকে ভেঙে দিই, তাহলে সেখান থেকে আমি টোটাল 8টা উপসেট পাবো। এটা কিন্তু খুব বেশি ভালো করে একটু খেয়াল করো, কারণ জিনিসটা একটু ক্রিটিক্যাল। যখন আমি ভেঙে দিব, তাহলে ভেঙে দেওয়ার সবথেকে সহজ উপায় কি? যারা আছে তাদেরকে সিঙ্গেল সিঙ্গেল তুমি লিখে যাবা। তো যদি আমি এদেরকে সিঙ্গেল সিঙ্গেল লিখে যাই, তাহলে সিঙ্গেল সিঙ্গেল লিখলে কি হবে? তাহলে সিঙ্গেল সিঙ্গেল লিখলে এখানে একটা হবে হচ্ছে 1, একটা হবে হচ্ছে 2, একটা হবে হচ্ছে 3। তাহলে সিঙ্গেল সিঙ্গেল লেখা আমার শেষ। এবার আমি যেটা করব, ডাবল ডাবল লিখবো। তাহলে ডাবল ডাবল যদি আমি লিখি, তাহলে ডাবল ডাবলটা কি হবে? ডাবল ডাবলটা হবে হচ্ছে 1,2, এর পরেরটা হবে হচ্ছে 1,3, এর পরেরটা হবে হচ্ছে 2,3। তোমাদের অনেকে মাথায় আসতে পারে 1,2 লিখছেন, 2,1 লিখবেন না? 1,2 লেখা যে কথা, 2,1 লেখা একই কথা। এটা একটু মাথায় রেখো, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1,2 লেখা যে কথা, 2,1 লেখা একই কথা। যেমন এখানে আছে 1, 2, 3, আমি যদি 1, 2, 3 কে লিখতাম 2, 3, 1, অথবা যদি লিখতাম 3, 1, 2, অথবা যদি লিখতাম 3, 2, 1, সবকিছু একই কথা। তাহলে এটা হচ্ছে আমি এবার ডবল ডবল লিখেছি। এবার আমি কি করব? আমি এবার ট্রিপল ট্রিপল লিখবো। সো যদি আমি এখানে ট্রিপল ট্রিপল লিখি, ট্রিপল আছেই মাত্র কয়টা? 1, 2, 3, একটাই মাত্র আছে। তাহলে আমি ট্রিপলটা লিখবো হচ্ছে 1, 2, 3। তাহলে আমি এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে খেয়াল করে দেখো মোট কয়টা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো মোট কয়টা হয়েছে। তাহলে মোট হয়েছে হলো এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, কারণ 7টা হয়েছে। হওয়ার কথা ছিল কয়টা? হওয়ার কথা ছিল হচ্ছে 8টা, হয়েছে হচ্ছে 7টা। তো মাথায় রাখবা, যে কোনো সেটে যখন তুমি উপসেট বের করতে যাবা, তখন যেটা ফাঁকা সেট, একটু আগে যেটা বলছিলাম একটু পরে বোঝাবো, ওই ফাঁকা সেট নিজেই একটা উপসেট। ফাঁকা সেটটা নিজেই একটা উপসেট। তাহলে ফাঁকা সেট যেটা, তাহলে ফাঁকা সেটকে দুই ভাবে লেখা যায়। এরকম একটা জিরো দিয়ে একটা কেটে দেওয়া যায়, এইভাবেও ফাঁকা সেট লেখা যায়। আবার তুমি জাস্ট শুধুমাত্র এরকম ব্র্যাকেট দিবা, বাট ভিতরে কিছু দিবা না, তাহলে সেটাকেও তুমি ফাঁকা সেট বলতে পারো। অর্থাৎ এটাকেও ফাঁকা সেট বলা যায়, এটাকেও ফাঁকা সেট বলা যায়। এবার তুমি কাউন্ট করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে টোটাল হচ্ছে আমার এখানে হচ্ছে 8টা। এই 8টা হচ্ছে আমাদের টোটাল উপসেট। তাহলে 8টা যদি উপসেট হয়, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে প্রকৃত উপসেট কয়টা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো দেখো, এখানে যে পি ইকুয়াল টু 1, 2, 3, এই সেম জিনিসটা কিন্তু এখানে একটা জায়গায় কিন্তু রিপিট হয়েছে। খেয়াল করে দেখো, সেম জিনিসটা একটা জায়গায় রিপিট হয়েছে। তার মানে যে রিপিট হয়েছে, যে রিপিট হয়েছে সেই জিনিসটা, সেই জিনিসটার কখনোই প্রকৃত উপসেট হতে পারবে না। যে জিনিসটা রিপিট হচ্ছে সে উপসেট হতে পারবে, বাট প্রকৃত উপসেট হতে পারবে না। তাহলে এই জায়গাতে পি এর যে মানটা আছে, সেখান থেকে আমি টোটাল পাইছি হচ্ছে উপসেট কয়টা পেয়েছে? আমি টোটাল উপসেট পাইছি হচ্ছে 8টা। এ যদি প্রকৃত উপসেট বের করতে বলে, তাহলে ওই সেম জিনিস যেটা, অর্থাৎ 1, 2, 3 যেটা, সেটা আর প্রকৃত উপসেট হতে পারবে না। তাহলে একজন বাদ যাবে। যদি একজন বাদ যায়, তাহলে মোট থাকবে কয়টা? 8 - 1, 7। ওই 7টা হচ্ছে এখানকার হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে সহজ করে যদি বলতে বলো, তাহলে যদি কোনো কিছু তুমি প্রকৃত উপসেট, অর্থাৎ এটা যদি তুমি বের করতে যাও, তাহলে এটার সূত্র হবে সর্বদাই 2 to the power n। আর প্রকৃত উপসেট তুমি যখন কখনো বের করতে যাও, এই সূত্রটা হবে 2 to the power n মাইনাস হচ্ছে 1। যারা সূত্র মুখস্থ করো তারা কিন্তু এগুলো উল্টাপাল্টা করে ফেলতে পারো। দেখা গেছে পরীক্ষায় এটাই লিখছো নিচে, এটাই লিখছো উপরে, সো এটা কিন্তু করা যাবে না। তাহলে তার মানে ব্যাপারটা হচ্ছে উপসেট সংখ্যা সর্বদাই প্রকৃত উপসেট সংখ্যার থেকে কিন্তু এক বেশি। সো আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছো। আমরা একটু পরের দিকে চলে যাই। আচ্ছা, সেটের সমতা আর হচ্ছে সেটের অন্তর। সেটের সমতা ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এ ইকুয়াল টু হচ্ছে 1, 3, 5, আর বি ইকুয়াল টু হচ্ছে 5, 3, 3, 1। খেয়াল করে দেখো, এতে হচ্ছে উপাদান সংখ্যা হচ্ছে 3টি, আর বিতে উপাদান সংখ্যা কিন্তু 4টি। কিন্তু মজার বিষয়টা হলো বিতে কিন্তু 3 ডাবল আছে,
সো ডাবল থাক বা ট্রিপল থাক বা 100 বার থাক বা একবার থাক, দুটো একই কথা। তার মানে এই উপাদানটা এর মধ্যেও আছে। তাহলে এই দুইজন উপাদান সংখ্যাটা ডিফারেন্ট, সরি, উপাদান সংখ্যাটা হচ্ছে, উপাদান সংখ্যাটা হচ্ছে, ঠিকই বলছিলাম, আবারও সরি, উপাদান সংখ্যা হচ্ছে ডিফারেন্ট, বাট আমি তারা এক কি ভিন্ন সেই প্রেক্ষিতে চিন্তা করলে এই উপাদানগুলো কিন্তু এখানে এখানে সেম। এখানেও 1 3 5 আছে, এখানেও কিন্তু 1 3 5 আছে। তো যদি এরকম হয় তখন এই সেটগুলোকে পরস্পর ইকুইভ্যালেন্স লেখা যায়, অর্থাৎ এখানে এ ইকুয়াল টু বি। যদি এমন একটা সেট হয়, ধরো সি, সি এর মানটা ধরো হচ্ছে 1 1 1 3 3 5 5 5, সো বুঝতে পারছো বিশাল একটা সেট। বাট এই জিনিসটা আর এই জিনিসটাও সেম, সেক্ষেত্রে আমি এটা ইকুয়াল টু সিটাও লিখতে পারবো, অর্থাৎ এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। সো এই ব্যাপারটা বলা হচ্ছে হলো সেটের সমতা। এবার আসা হচ্ছে সেটের অন্তর। তো সেটের অন্তর তো আমি একটু পরে শিখি, সেটের অন্তরের পরিবর্তে আমরা একটা অন্য একটা জিনিস শিখি, সেটা হলো তাহলে আমরা বাদ দিয়ে আসলাম কি সেটের অন্তর, সেটের অন্তরটা বলেছি একটু পরে শিখতে। আগে আসো আমরা সার্বিক সেট ব্যাপারটা কি সেটা একটু আমরা একটু দেখে নিই। সার্বিক সেট, ধরো এই রুম ভর্তি তোমাদেরকে চকলেট দেওয়া হলো, রুম ভর্তি চকলেট দেওয়ার পর তোমার নাম হচ্ছে এ, তুমি যে করলা কি এই বৃত্ত দিয়ে এগুলো সব চকলেট তুমি নিয়ে নিলা। আর তোমার ছোট বোন, ওর নাম হচ্ছে বি, ও যে করলো কি ওখানে একটা ব্লক করে এইগুলো চকলেট সে নিয়ে নিল। তাহলে চকলেট কিন্তু রুম ভর্তি ছিল। তাহলে রুম ভর্তি চকলেট থাকা সত্ত্বেও তুমি আর তোমার বোন যতটুকু নিয়ে নিছো, এর বাইরেও কিন্তু আরো অনেক অনেক চকলেট কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এই যে কালো পার্টগুলো দেখতে পাচ্ছিস, এই পার্টগুলোতে কিন্তু প্রচুর চকলেট রয়ে গেছে। তার মানে এই যে রুম ভর্তি চকলেট, এই রুম ভর্তি চকলেট ব্যাপারটাকে বলা হচ্ছিল সার্বিক সেট। সার্বিক সেট মানে হচ্ছে সব থেকে বড় সেট, যে সেটের মধ্যে সবকিছুই আছে। অর্থাৎ একটা ম্যাথে যে জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছে, সেই জিনিসগুলো যদি সবকিছুই তার মধ্যে থাকে, তাহলে সেই ব্যাপারটাকে বলা হচ্ছে হলো সার্বিক সেট। তার মানে এখানে পুরো রুম ভর্তি যে চকলেটগুলো আছে, তুমি সেটাকেও বলতে পারো সার্বিক সেট। অথবা তুমি যদি বলো যে সবুজ যে অংশগুলো আছে সেগুলো, সাথে হচ্ছে তুমি যে চকলেটগুলো নিয়েছো সেটা, সাথে আবার তোমার বোন যে চকলেটগুলো নিয়েছে সেটা, এই তিনটা মিলে যে সেট, এটা হচ্ছে সার্বিক সেট। সো তার মানে হচ্ছে একটা জায়গায় টোটাল যতগুলো উপাদান রয়েছে সবকিছু মিলাই যেটা, সেই জিনিসটা বলা হচ্ছে হলো সার্বিক সেট। এবার আসো আমি তোমাকে যদি বলি যে পূরক সেট আসলে কি। পূরক সেট ব্যাপারটা হচ্ছে এমন, ধরো পূরকের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টারি সেট। তো এবার ধরো তোমার বোনকে আমি নিয়ে আসবো না, এবার আমি শুধুমাত্র তোমাকে দিয়ে বলবো। তাহলে এই যে রুম ভর্তি চকলেট, এই রুম ভর্তি চকলেট দেখা মাত্রই তুমি করলা কি, তুমি গিয়ে এখানে লাভ দিয়ে তুমি এই পরিমাণ চকলেট সব খেয়ে ফেললা। এই লাল কালি যা আছে সব চকলেট তুমি খেয়ে ফেলছো, এবং তোমার নাম হচ্ছে এ। তুমি যে চকলেটগুলো খেয়ে ফেলছো, তোমার নামটা হচ্ছে এ। তাহলে তোমার নামটা হচ্ছে এ, আর টোটালটা হচ্ছে একটা সার্বিক সেট। তো সার্বিক সেট যেহেতু ইউনিভার্সাল সেট, এই জন্য সার্বিক সেটকে ইউ বলা হয়। তাহলে তুমি যতটুকু চকলেট খেয়ে ফেলছো, ওইটুককে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে বাকিটুক চকলেট কি রয়ে গেছে, ফাঁকা আছে। তাহলে আমি যদি ইউ থেকে এ কে মাইনাস করি, তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে এ এ কমপ্লিমেন্টারি সেট। একটু বোঝার চেষ্টা করো, অনেকে হয়তো বা পারো। তার মানে একটা সেটের যে মান, সেই মানটা যদি আমি সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিই, তাহলে যেই মানটা পাবো সেটাই হচ্ছে সেটার কমপ্লিমেন্ট সেট, বা সেটাকে বলা হচ্ছে হলো পূরক সেট। এটা একটা। তাহলে এবার আসো সংযোগ সেট জিনিসটা আসলে কি। সংযোগ বলতে হচ্ছে এটা, এই যে তুমি এখানে রুমের মধ্যে তুমি আর তোমার বোন মিলে শুরুতে যে চকলেট গুলো খেয়ে ফেলছিলা, এই দুটো চকলেটের যে যোগফল, অর্থাৎ দুটো বৃত্তের চকলেটের যে যোগফল, সেটাই হচ্ছে সংযোগ সেট। তাহলে একটু বোঝার চেষ্টা করো কোনটা কি বলতেছি। তাহলে রুম ভর্তি চকলেটটা হচ্ছে সার্বিক সেট, তুমি যতটা চকলেট খেয়ে ফেলছো, টোটাল চকলেট থেকে যদি সেটা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে তোমার পূরক সেট। তুমি আর তোমার বোন মিলে যতগুলো চকলেট খেয়েছো, সেটাকে বলা হচ্ছে হলো সংযোগ সেট।
আর একটা জিনিস বাদ রেখে আসছিলাম, সেটা হচ্ছে সেদ সেট। একটু খেয়াল করো, সেদ সেট। তাহলে সেদ সেট মানে হচ্ছে, আমি ধরলাম তুমি তোমার বোনের থেকে কিছু চকলেট বেশি খেয়েছো। তাহলে তুমি যদি তোমার বোনের থেকে কিছু চকলেট বেশি খেয়ে থাকো, তাহলে সেটা তুমি যে জিনিসটা হবে বের করবা, সেই জিনিসটা দুটো উপায়ে বের করা যায়। একটা হচ্ছে সেট সেট দিয়ে বের করা যায়, আর আরেকটা হচ্ছে সেটের যে অন্তর আমরা রেখে আসলাম সেখান থেকে বের করা যায়। তো সেটা আমরা একটু উদাহরণ দিয়ে একটু পরে শিখবো। আগে এখানে যা কিছু আছে এটা আমরা একটু শেখার চেষ্টা করি, একটু দেখো। এই ম্যাথটা পারলে মোটামুটি তুমি বইয়ের যেগুলো ম্যাথ আছে অলমোস্ট ম্যাথ পারবা, সো একটু খেয়াল করো। দেখো, তোমাকে প্রথমে যেখানে বলা হয়েছে, এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নর নাম হচ্ছে কমন অথবা ইন্টারসেকশন। কমন বা ইন্টারসেকশন। বেশিক্ষণ লাগবে না আমাদের, আর সর্বোচ্চ 10-12 মিনিট লাগবে। সো একটু দেখো, তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন বা হচ্ছে কমন। তাহলে ইন্টারসেকশন আর কমন মানে কি আমি তোমাকে একটু বুঝাই। ধরো তুমি একটা ড্রেস পরেছো, তোমার ড্রেসের কালার হচ্ছে এই টিয়া কালার আর হচ্ছে এই কমলা কালার। আর তোমার ফ্রেন্ড একটা ড্রেস পরছে, ওর ড্রেসের কালার হচ্ছে এই কমলা কালার আর এই হালকা ব্লু কালার। এখন তোমাদের দুইজনের ড্রেসের মধ্যে কমন কালার কোনটা? তোমাদের দুইজনের ড্রেসের মধ্যে কমন কালার হচ্ছে এই অরেঞ্জ কালারটা। তার মানে যদি আমি তোমাদেরকে বলি যে তোমাদের ড্রেসের মধ্যে কমন কালার কোনটা, তাহলে হচ্ছে অরেঞ্জ কালার। এটা হচ্ছে অ্যান্সার। বাট যদি আমি তোমাদেরকে বলি তোমাদের দুইজনের ড্রেসকে যদি আমি সংযোগ করি, তাহলে কি কি কালার পাওয়া যাবে? তাহলে টোটাল কালার পাওয়া যাবে হচ্ছে তিনটা: টিয়া কালার, অরেঞ্জ কালার, আর হচ্ছে এখানে স্কাই কালার বা স্কাই ব্লু কালার। এখন যেমন পড়ালেখা, এখন কিন্তু এগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক কম। এই যে আমি এগুলো উদাহরণ দিচ্ছি, এগুলো উদাহরণ দিয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। যেহেতু এখন তোমাদের পরীক্ষা হবে 3 ঘন্টা ব্যবহারিক আর 2 ঘন্টা হচ্ছে রিটেন। দেখবা ব্যবহারিক পরীক্ষায় তোমাকে এমন কিছু একটাই দিবে, একটা ছেলের ছবি দিবে, তার গায়ের ড্রেসের বিভিন্ন রং থাকবে, একটা মেয়ের ড্রেস থাকবে, তার রং থাকবে। তোমাকে বলতে হবে যেটা ছবি দেখে যে এখানে সংযোগ সেট কি হবে, ছেদ সেট কি হবে, আহ তারপরে কি বলে ইউনিভার্সাল সেট কি হবে। সো যারা আসলে পড়াটা খুব ভালো করে বুঝবে, তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে পারবে। আর যারা জিনিসটা বুঝবে না, শুধু এরকম ম্যাথ করে যাবে, তারা কিন্তু এই 3 ঘন্টার ব্যবহারিক পরীক্ষায় কখনোই ভালো করবে না। সো যাদের রেজাল্ট ভালো করার ইচ্ছা, তারা কিন্তু এই কথাগুলো একটু গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবা। আচ্ছা, তো আমরা একটু ম্যাথে ফিরে যাই। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 3, 4, 5, 6, আর ডি ইকুয়াল টু হচ্ছে 4, 6, 8, 10। তাহলে আসো আমরা আগে সি ইন্টারসেকশন ডি নির্ণয় করি। তো তুমি দেখো তো, সি আর ডি এর মধ্যে কি কি কমন আছে। বাম পাশে 3 আছে কিন্তু ডান পাশে 3 নাই। বাম পাশে 4 আছে, ডান পাশে 4 আছে। তাহলে এখানে 4 আর 4 এই জিনিসটা হচ্ছে কমন। বাম পাশে 5 আছে, ডান পাশে 5 নাই। বাম পাশে 6 আছে, ডান পাশে 6 আছে। তাহলে এখান থেকে 6 আর 6 হচ্ছে কমন। আর কোনো কিছুই কমন না, ডান পাশে 10 আছে, বাম পাশে 10 নাই। তার মানে এই দুইজনের মধ্যে কমন শুধুমাত্র কে কে? কমন হচ্ছে 4 আর 6। তাহলে এই যে সি ইন্টারসেকশন ডি, এখান থেকে তুমি যে অ্যান্সারটা পাবা, সেই অ্যান্সারটা হবে হলো 4, 6। যেহেতু এটা একটা সেট, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। এটাই অ্যান্সার। আর সি সংযোগ ডি মানে কি? অর্থাৎ কমন না, কারা কারা আছে সবাইকে তোমার লিখতে হবে। তাহলে বাম পাশে কে কে আছে তুমি আগে এটা আগে লিখবা, কোনো কিছু তোমার দেখার দরকার নাই। বাম পাশে আছে 3, 4, 5, 6। এখন ডান পাশে কারা আছে? 4, 6, 8, 10। 4 তুমি অলরেডি লিখছো, তাহলে আর লিখতে হবে না। 6ও তুমি অলরেডি লিখছো, এটাও লিখতে হবে না। তাহলে যারা বাকি আছে 8 আর 10, তুমি এটা লিখে দিবা। এই যে সেকেন্ড ব্র্যাকেট ডান, এই যে সেকেন্ড ব্র্যাকেট ডান। দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে এটা হচ্ছে কার অ্যান্সার? এটা হচ্ছে সি ইউনিয়ন ডি এর অ্যান্সার। ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ। আচ্ছা, এটা যেহেতু বুঝে গেছো, তাহলে আমরা একটু সেটের অন্তরটা একটু দেখবো। তাহলে সেটের অন্তর মানে হচ্ছে দুটার মধ্যে বিয়োগফল। একটু ভালো করে একটু খেয়াল করবা। আমরা এক্সাম্পলটা দিয়ে আগের এক্সাম্পলটাতে আবার যাব। দেখো, আমি তোমাকে যদি এখানে যদি বলতাম সি মাইনাস ডি ইকুয়াল টু হোয়াট, তো পরীক্ষায় সি মাইনাস ডি এভাবেও থাকতে পারে, অথবা সি মাইনাস ডি এইভাবেও থাকতে পারে। এইভাবেও বল লেখা যায়, কথা এভাবে লেখা একই কথা, দুটোই সেম জিনিস। তো সি থেকে যদি তুমি ডি মাইনাস করো, তাহলে তুমি দেখো সি তে কি লেখা আছে।
3 4 5 6। আর ডিতে লেখা আছে হচ্ছে 4 6 8 10। এটা অনেকে একটু ভুল করো একটু। দেখো, তুমি যদি প্রথম থেকে দ্বিতীয় জন বাদ দিয়ে দাও, তাহলে এখানে আছে হচ্ছে 4, এখানেও আছে 4, তাহলে অবশ্যই তুমি 4কে বাদ দিতে পারবা। এখানে আছে 6, এখানে আছে 6, অবশ্যই তুমি 6কে বাদ দিতে পারবা। কিন্তু ডান পাশে 8 আর 10কে তোমাকে বাদ দিতে বলতেছে, কিন্তু বাম পাশে তোমার তো 8 আর 10 নাই। সো তুমি 8 আর 10 কিভাবে বাদ দিবা? তাহলে যেটা বাদ দেওয়ার মতো না সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। যেটা বাদ দেওয়ার মতো না সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। তাহলে সেখান থেকে তুমি 4 আর 6কে বাদ দিয়ে দাও, তাহলে 4 আর 6 বাদ। তাহলে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে 3 আর 5। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার, 3 আর 5। এটা একটু ভালো করে খেয়াল করো। এটা সহজ করে বললে এরকম, ধরো তুমি বাইরে গেছো, তোমার কাছে চকলেট আছে, টাকা আছে, মোবাইল আছে। চকলেট, টাকা, মোবাইল। এখন তোমার একটা দুষ্ট ফ্রেন্ড তোমাকে স্কুলে ধরছে যে তোর কাছে যা যা আছে সবকিছু দে। এখন তুমি বলছো যা যা আছে না, বল তুই কি চাস। এখন তোমার কাছে যেহেতু টাকা, চকলেট আর মোবাইল আছে, এখন ওর ডিমান্ড হচ্ছে চকলেট, চিপস আর হচ্ছে টাকা। চকলেট, চিপস আর টাকা। এখন তোমার কাছে চকলেট আছে, তুমি চকলেট দিতে পারবা। তোমার কাছে টাকা আছে, টাকা দিতে পারবা। এখন ও চিপস চাচ্ছে, চিপস তুমি কই থেকে দিবা? তোমার কাছে চিপস নাই। সো যে যেটা চাচ্ছে, বাট তোমার কাছে যেহেতু নাই, তাহলে এটা আগেই বাদ হয়ে যাবে, সে তোমার নিতেই পারবে না সেটা। তাহলে সে তোমার কাছ থেকে কি কি নিবে? চকলেট নিবে, টাকা নিবে। তা তোমার কাছ থেকে থাকবে কি? তা তোমার কাছে থাকবে হচ্ছে মোবাইল। এখন আমি এখানে সেটাই বোঝাচ্ছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখো। আচ্ছা, তাহলে আমরা একটু আগের ম্যাটটাতে যাই, যেখানে ছিলাম। একটা বাদ রেখে আসছিলাম আমরা। এটা একটা কাজ করা যায়, এটা তোমাদেরকে হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, কারণ আমি বুঝিয়ে দিয়েছি। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। তারপর আমি একটু দেখাই দিই যেন করতে তোমাদের সুবিধা হয়। দেখো, এখানে বলা হয়েছে এক্স যেন এক্স 12 এর গুণনীয়ক সমূহ। গুণনীয়ক সমূহ মানে কি? গুণনীয়ক সমূহ মানে হচ্ছে 12কে যেসব পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 12কে কি কিতে ভাগ করা যায়? 12কে ভাগ করা যায় হচ্ছে 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে আর 12 দিয়ে। 1 দিয়ে 12, 1 দিয়ে ভাগ করলে হয় 12, 2 দিয়ে ভাগ করলে হয় 6, 3 দ্বারা ভাগ করলে হয় 4, 4 দ্বারা ভাগ করলে হয় 3, 6 দিয়ে ভাগ করলে হয় 2, আর 12 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 1। তাহলে 12 এর যারা গুণনীয়ক তারা হচ্ছে 1 2 3 4 6 12। তাহলে এই সেটটার নাম কি? এই সেটটার নাম হচ্ছে পি। তাহলে যেহেতু এটা পি, আমি সেট কিভাবে লিখবো? আমি এইভাবে লিখবো। এটা হচ্ছে আমার সেট পি। আর কিউ এর কথা কি বলা হচ্ছে? কিউ এর কথা বলা হচ্ছে 3-এর গুণিতক। তাহলে গুণিতক জিনিসটা কি? আর গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে হচ্ছে যে যেই পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার বাংলা হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক মানে হচ্ছে কি? গুণিতক মানে হচ্ছে যেগুলোতে তুমি গুণ করবা। তাহলে 3-এর গুণিতক, তাহলে 3কে তুমি প্রথমে গুণ করবা কি দিয়ে? 1 দিয়ে। তাহলে আসবে হচ্ছে 3। 3কে গুণ করবো হচ্ছে 2 দিয়ে, 6। 3কে গুণ করবা 3 দিয়ে, 9। 3কে গুণ করবা 4 দ্বারা, 12। 3কে গুণ করা হচ্ছে 5 দ্বারা, 15। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু বলা হয়েছে এক্স এর মানটা 12 এর থেকে ছোট বা সমান। তাহলে যেহেতু 12 এর থেকে ছোট বা সমান, তাহলে আমি লাস্টে যে লিখছি 15, তাহলে আমার এটা আর লেখার দরকার নাই। তাহলে সেক্ষেত্রে যেহেতু লেখার দরকার নাই, তাহলে আমি শুধুমাত্র কি করতে পারবো? আমি 1 থেকে 4 দ্বারা গুণ করে যা যা হয় সেটা ব্যবহার করি। তাহলে আমার বলা হয়েছে 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক কারা হবে? 3-এর গুণিতক হবে হচ্ছে 3, 6, 9, 12। এটা হচ্ছে আমার কি সেট? এটা হচ্ছে আমার কিউ সেট। তাহলে এটা হচ্ছে কিউ সেট। এখন বলা হচ্ছে পি থেকে কিউ মাইনাস করো। তাহলে আমি একটু আগে তোমাকে যেটা শিখে দিয়েছি, তো তুমি যদি পি থেকে কিউ মাইনাস করো, তাহলে দেখো পি থেকে কিউ মাইনাস করলে কি কি চলে যাবে? 3 যদি মাইনাস করো, 3 বাদ হয়ে যাবে। 6 যদি মাইনাস করো, 6 বাদ হয়ে যাবে। 12 যদি মাইনাস করো,
12 বাদ হয়ে যাবে। 9কে মাইনাস করার কোনো অপশন নাই, কারণ উপরে 9 নাই। তাহলে উপরে আছে আর কে কে? 1 2 4। তাহলে এটার অ্যান্সারটা হবে হচ্ছে 1 2 4। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এটা তো হচ্ছে আমরা আগেই করে ফেলছি। সেট সেট। আচ্ছা, তাহলে সেট সেট মানে হচ্ছে আমরা একটু আগে করছিলাম কমন সেট, যে দুটো সেটের হচ্ছে কমন। তো এটা আমি আর দেখাই দিব না, যেহেতু একটু আগে সবগুলো দেখাই দিছি। এটা তোমাদের সত্যি সত্যি অ্যাসাইনমেন্ট, আমি লিখে দিচ্ছি এটা। সেট সেট যেটা, তাহলে সেট সেট মানে হচ্ছে কমন। মাত্র আমি কমন পড়িয়েছি, তার আগেও কমন পড়িয়েছি। তোমরা এখন যেটা করবা, এখানে পি ইকুয়াল টু যেটা আছে এখান থেকে সেট তৈরি করবা, কিউ ইকুয়াল টু যেটা আছে এখান থেকে সেট তৈরি করবা। তাহলে পি এর একটা সেট হবে, কিউ এর একটা সেট হবে, সেখান থেকে পি ইউনিয়ন কিউ আর পি ইন্টারসেকশন কিউ, এই দুটা হচ্ছে নির্ণয় করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, একটা হোমওয়ার্ক। এবার আসো লাস্ট কোশ্চিন আজকের মতো। নিশ্ছেদ সেট অর্থাৎ ডিসজয়েন্ট সেট। দেখো এখানে লেখা আছে হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল। ইউ ইকুয়াল টু যদি এত হয়, ই ইকুয়াল টু যদি এত হয়, এফ ইকুয়াল টু যদি এত হয়, তাহলে এই জিনিসটা এবং এই জিনিসটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমি একটু আগে তোমাদেরকে ভাই বোনের এক্সাম্পল দিয়েছিলাম, ওই ম্যাথটাই আসলে এটা। সো যেহেতু এটা আমাদের লাস্ট ম্যাথ, আসো একটু বুঝাই দিই। তাহলে এখানে দেখো তোমাকে ইসি নির্ণয় করতে হবে। তাহলে ইসি মানে কি? ইসি মানে হচ্ছে কমপ্লিমেন্টারি সেট। তাহলে কমপ্লিমেন্টারি সেট মানে কি? ইউনিভার্সাল যে সেটটা আছে সেখান থেকে আমি ওই সেটটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমার ইউনিভার্সাল সেটটা হচ্ছে ইউ, ইউ থেকে যদি আমি ই সেট বাদ দিয়ে দিই, তাহলে আমি সেখান থেকে পাবো হচ্ছে ই এর কমপ্লিমেন্টারি সেট অর্থাৎ পূরক সেট। তাহলে ইউ থেকে তুমি যদি ইউ মাইনাস করো, তাহলে তুমি এখান থেকে ইউ এর মানগুলো নাও। ইউটা হচ্ছে 1 3 5 9 7 11, মাইনাস ই এর মানটা হচ্ছে 1 5 9। তাহলে এখান থেকে তুমি যে মানটা পাচ্ছ ই সি, আমি একটু উপরে লিখে রাখি ই সি। তাহলে ই সি এর মানটা হবে, তাহলে তুমি 159 বাদ দিচ্ছ, তাহলে 1 বাদ দাও, 5 বাদ দাও, 9 বাদ দাও, তাহলে থাকবে কি 3 7 11। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 3 7 11। তাহলে সেট চিহ্ন দিয়ে দাও, তাহলে তুমি ই সি বের করে ফেলছো। সো তুমি যদি ই সি বের করে ফেলো, এবার তোমাকে কি বের করতে বলা হয়েছে? এবার তোমাকে বলা হয়েছে এফ সি, এফ সি বের করতে হবে। তাহলে এফ সি মানে কি? এফ এর কমপ্লিমেন্টারি সেট অর্থাৎ পূরক সেট। তাহলে এটা হবে হচ্ছে ইউ মাইনাস এফ। সো তুমি ইউ এর মানটা বসাও, 1 3 5 7 9, 1 3 5 7 9 11, ব্র্যাকেট ক্লোজ করে দাও। মাইনাস এফ এর মানটা হচ্ছে কত? 3 7 11, 3 7 11। সো তুমি যদি 3 7 11 যদি বাদ দিয়ে দাও, তাহলে 3 কেটে দাও, 7 কেটে দাও, 11 কেটে দাও, তাহলে থাকবে হচ্ছে 1 5 9। তাহলে থাকবে হচ্ছে 1 5 9। তাহলে তুমি এখন যে মানটা পেয়েছো সেই মানটা হচ্ছে কি এফ এর পূরক সেট। তাহলে এখন আসো আমরা যদি সেকেন্ডটা আগে পূরণ করি, বের করার চেষ্টা করি, তাহলে ই এর যে পূরক সেট, তাহলে ই এর পূরক সেটটা ছিল হচ্ছে 3 7 11 ইন্টারসেকশন। আর এফ এর যে পূরক সেট সেটা মানটা পেয়েছো 1 5 9। তাহলে কমন মানে কি? কমন মানে হচ্ছে দুটোর মধ্যে কোন জিনিসটা কমন। খেয়াল করে দেখো, বাম পাশে যে 3 7 11 আছে, ডান পাশে কিন্তু 3 7 11 নাই। আবার ডান পাশে যে 159 আছে, বাম পাশে কিন্তু 159 নাই। অর্থাৎ এই দুইজনের মধ্যে কোনো কিছুই কমন নাই। তাহলে যেহেতু দুইজনের মধ্যে কেউই কমন নাই, তার মানে এটা হচ্ছে একটা ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটকে আমরা লিখবো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব, মধ্যে কোনো কিছুই হবে না, এটা লিখতে পারি। অথবা তুমি চাইলে
এরকম একটা জিরো লিখে এই চিহ্ন তুমি দিতে পারো। তাহলে এটা বা এটা হচ্ছে ফাঁকা সেট। এই ফাঁকা সেটকে বলা হচ্ছে হলো নিশ্ছেদ সেট, অর্থাৎ যাদের মধ্যে কোনো কিছুই কমন নাই। তাহলে আমি তোমাকে শিখালাম হচ্ছে যেটা ইন্টারসেকশন। তাহলে এবার তুমি একটা কাজ করো, তুমি ইউনিয়ন দাও। সো যদি আমি এখানে ইউনিয়ন দিই তাহলে আমি এখান থেকে করতে পারি। আমি ইউনিয়ন যদি করি তাহলে আমি এখানে ইউনিয়ন চিহ্নটা বসায় দিব। যদি আমি এখানে ইউনিয়ন চিহ্ন বসায় দিই তাহলে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে এখানে যারা আছে সবাই, কিন্তু কেউ ডাবল ট্রিপল হবে না। তাহলে ইউনিয়নের শর্ত হচ্ছে, সহজ নিয়ম হচ্ছে, যারা আছে তুমি সবাইকে হচ্ছে আগে রাখো। লেখো এটা 3, 7, 11। আর ডান পাশে যারা আছে তাদেরকেও তুমি লেখো 1, 5, 9। তুমি ব্র্যাকেট ক্লোজ করে দাও। তুমি চাইলে এদেরকে একটু সুন্দর করে সাজাইতে পারো। যদি তুমি এদেরকে সুন্দর করে সাজাও তাহলে কি হবে? আগে 1 আসবে, পরে 3 আসবে, এরপরে 5 আসবে, এরপরে 7 আসবে, এরপরে 9 আসবে, এরপরে 11 আসবে। তো তুমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে 1, 3, 5, 7, 9, 11। তাহলে দেখো এই যে 1, 3, 5, 7, 9, 11 এটা কোন সেট? এটা কিন্তু ইউ। সো এখন তুমি যে সেটটা পেয়েছো ইউনিয়ন করে, তুমি চাইলে কিন্তু এখানে কি লিখতে পারো? ইউ লিখতে পারো। তো এটি হচ্ছে তোমার হচ্ছে সংযোগ সেট। তো এই হচ্ছে আজকে টোটাল সব পড়া। তাহলে আজকে কিন্তু বেশি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিই নাই, আজকে একটাই মাত্র অ্যাসাইনমেন্ট দিয়েছে, অর্থাৎ হোমওয়ার্ক একটাই দিয়েছে। পুরো ক্লাসটা একটু দেখে এটা হচ্ছে কইরো। আর রাতেই হচ্ছে তোমরা হচ্ছে লেকচার নোট পেয়ে যাবা, আর এক্সাম তো হচ্ছে কালকে দিতে পারবা আর কি। তো আজকে তাহলে হচ্ছে এইটুকুই, আজকে শেষ করছি। বেসিক ম্যাথ যেটা, এটা এটা একটু ইজি হবে। আর এই পড়াগুলোরই আবার একটু অ্যাডভান্স যেগুলো, সেগুলো পড়াবো হচ্ছে নেক্সট দিন, যেদিন হচ্ছে এই চ্যাপ্টারটার অ্যাডভান্স ক্লাস থাকবে। সো যারা এগুলো খুব ভালো করে বুঝবা তারা অ্যাডভান্সটা করতে পারো, আর যারা হচ্ছে বুঝবা না তারা চাইলে স্কিপ করতে পারো। তবে আমার কাছে মনে হয় একটু আগে একটু করে দেখা উচিত, যে বোঝো কিনা। বুঝলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।